ভালো আছো নিশ্চয়ই। করোনা ভাইরাসের কারণে আমরা সকলেই ঘরে বন্দী। অনেক কাজকর্মে আমাদের পিছিয়ে যাচ্ছে, সেই সাথে শিক্ষা কার্যক্রম। আমাদের এই শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান ত্বরান্বিত করার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা। জীবন থেমে থাকে না, তাই আমাদেরও থেমে থাকতে চলবে না। পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে স্বাস্থ্যবিধি মেনে। যখনই ঘর থেকে বের হবা অবশ্যই মাস্ক ব্যবহার করবা এবং ঘরে ফিরে এসে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোবা। আমি রেহনা পারভেজ, সহকারী শিক্ষক, বাংলা, আশাবাদ উচ্চ বিদ্যালয়। আজকে আমার অনলাইন ক্লাসে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই থেকে আবার আসিব ফিরে কবিতাটি শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই বইটা নাও। আমরা আজকে পড়ব আবার আসিব ফিরে কবিতা। এই কবিতাটা লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কবিকে একটা বৃত্তের ভিতর আবদ্ধ করে তার চারপাশটা আমরা দেখি কি করেছেন তিনি। জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। 1921 খ্রিস্টাব্দে তিনি ইংরেজি সাহিত্যে MA পাস করেন এবং ইংরেজি সাহিত্যে অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজোস কলেজ এবং হাওড়া, বরিশাল ইত্যাদি কলেজে অধ্যাপনা করেন। তিনি শুধু কর্মজীবন ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেনি, তিনি সাংবাদিকতাকেও পেশা হিসাবে নিয়েছিলেন। তো জীবনানন্দ দাশকে বাংলাদেশের প্রকৃতি, রং ও রূপের বৈচিত্র্য যে কবিতাগুলো লিখেছেন তাতে বাংলাদেশের প্রকৃতি এবং রূপের বৈচিত্র্য আমরা দেখতে পাই। জীবনানন্দ দাশকে প্রকৃতি প্রেমিক কবি বলা হয়, কারণ তিনি আমরা লক্ষ্য করি তার কবিতায় সব জায়গাতে তিনি প্রকৃতিকে নিয়ে লিখেছেন। এছাড়াও জীবনানন্দ দাশ অনেকগুলো কাব্য গ্রন্থ রচনা করেছেন। কাব্য গ্রন্থ রচনার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস এবং প্রবন্ধ রচনা করেছেন। জীবনানন্দ দাশ 1954 সালে এক ট্রাম দুর্ঘটনায় কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে চলো আমরা কবির পরিচিতি আরেকবার দেখে নিই। ওনার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। কোথায়? বরিশাল শহরে। এবং 1921 সালে তিনি ইংরেজি সাহিত্যে MA পাস করেন। কি সাহিত্যে? ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করে তার জীবন শুরু করেন, কর্মজীবন যদিও শুরু করেন। তারপর তিনি আবার কী করেন? সাংবাদিকতা পেশা হিসাবে নিয়েছিলেন। আর বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ ঘটেছে তার কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি ক্ষেত্রে। তাকে কি কবি বলা হয়? প্রকৃতিপ্রেমী কবি বলা হয়। এগুলো তোমরা ভুলবা না, সবগুলো মনে রাখো, কারণ এগুলো থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে। শিক্ষার্থী বন্ধুরা জীবনানন্দ দাশ একটু বানানটা দেখো। দাস বানানটা এখানে কিন্তু তালিভাষ্য দিয়ে লেখা। এটা অবশ্যই তোমরা খেয়াল করবা, কারণ এগুলো নৈবিত্তিক আসে অনেক সময়, এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আজকে আমরা পড়বো আবার আসিব ফিরে। কবিতাটা আমি আবৃত্তি করতেছি, তোমরা বইটা একটু সাথে নাও সবাই। দেখো, আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে দানশিরিটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাফে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন হইতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরিয়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবি ডবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। এখন আমরা কবিতাটি একটু বুঝি, দেখি কি বলছে। দেখো, কবিতার নামকরণ হচ্ছে আবার আসিব ফিরে। এই কবির নামের মধ্যেই কিন্তু মূল ভাবটা নিহিত, কারণ আবার আসিব ফিরে। আবার
ফিরে দানশিল্পীর তীরে আবার আসিব পন্থে কবি বুঝিয়েছেন কবি মৃত্যুর পর আবার পৃথিবীতে ফিরে আসবেন। কোথায় ফিরে আসবেন? দানশিল্পীর তীরে। দানশিল্পী হচ্ছে ঝালকাঠি জেলার একটি নদী, বর্তমানে একে বলা হয় মরা নদী। হ্যাঁ, আর এই দেশে তিনি এই বাংলাদেশেই ফিরে আসতে চেয়েছেন মৃত্যুর পরে। হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিখের বেশে। কবি জানেন পরবর্তী জন্মে তিনি মানুষে জন্মগ্রহণ করতে পারবেন না, তাই তিনি ভেবেছেন এই যে প্রকৃতির মধ্যে যা কিছু সৌন্দর্য আছে, তাই তিনি ভেবেছেন তিনি প্রকৃতির শঙ্খচিল। শঙ্খচিল মানে কি জানো? সাদা চিল এবং শালিকের বেশে। শালিক কিন্তু আমরা সবাই চিনি, সবাই দেখতে পাই শালিক, শালিক আমাদের চোখের সামনেই থাকে। তাহলে কবি কি মানুষ নয়, মানুষ হয়ে নয়, পরবর্তী জন্মে শঙ্খচিল এবং শালিকের বেশে তিনি এই প্রকৃতির মধ্যে ফিরে আসবেন। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নে দেশে। বাংলাদেশ হচ্ছে উৎসব পার্বণের একটি দেশ, বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ। তিনি এখানে বলছেন যে ভোরের কাক, ভোরবেলা যে কাক ডাকে সেই কাক ডাকা ভোরে সেই কাক হয়ে তিনি মৃত্যুর পর ফিরে আসতে চেয়েছেন। এবং আরও বলেছেন যে কার্তিকের নবান্নের দেশ। আমাদের বাংলাদেশে কার্তিক মাসে নতুন ধান ওঠে এবং কিষানেরা সেই নতুন ধান কী করে ঘরে তুলে তাদের পিঠাপুলির একটা উৎসব শুরু হয়ে যায়। এই যে উৎসব, এই যে কৃষকদের মনে যে আনন্দের বন্যা বয়ে যায়, সেই আনন্দের মাঝেই তিনি আবার কী করবেন? ফিরে আসবেন। তার মাঝেই যেন আমরা কবিকে খুঁজে পাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ওই কাঁঠাল ছায়া। কবি আমাদের বাংলাদেশে যে কুয়াশা পড়ে সকালে এবং সন্ধ্যাবেলায় যে কুয়াশা পড়ে, সেই কুয়াশায় ভেসে ফিরে আসতে চেয়েছেন। কোথায় ফিরে আসতে চেয়েছেন? কাঁঠাল ছায়া। কাঁঠাল জানো আমাদের দেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। আর অনেকগুলো কাঁঠাল গাছ যখন একসাথে থাকে, সেই কাঁঠাল গাছের ছায়ায় সূর্যের একটা কিরণ পড়ে কেমন একটা আলো আধারে খেলা করে। এই যে একটা মনোরম দৃশ্য, সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যের মাঝেই কবি কী করছেন? ফিরে আসতে চেয়েছেন। হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। এবং কবি আরও বলেছেন, তার মনের ভাব ব্যক্ত করেছেন, তিনি হয়তো বা হাস হয়ে বাংলায় ফিরে আসবেন। এবং যখন ফিরে আসবেন তখন কি থাকবে? কোনো এক কিশোরীর পায়ে ঘুঙুর, অর্থ হচ্ছে নুপুর থাকবে, লাল নুপুর, লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কবি হাস হয়ে যখন বাংলাদেশে ফিরে আসবেন, আমাদের বাংলাদেশের ডোবা নালা বিলে ঝিলে কলমি ফুল ফুটে। কলমি ফুলটা হচ্ছে তোমার হালকা বেগুনি কালারের মধ্যে সাদা এবং জলে ভিজে এটা অন্যরকম একটা গন্ধ। সেই গন্ধের মধ্যে কবি বলেছেন যে এই যে একটা মনোরম একটা গন্ধ, এই গন্ধটা কবির কাছে ভালো লেগেছে এবং সেজন্য তিনি বলেছেন তার সারাটা দিন কেটে যাবে এই বিলে ঝিলে এবং কলমির জলে ভেজা এই গন্ধ শুনে শুনে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। বাংলার প্রত্যেকটি বিষয়কে কবি হৃদয়ে এমন করে ধারণ করেছেন যে কোনো কিছু তিনি বাদ দেন নাই। তিনি বলেছেন তিনি আবার আসবেন এবং কোথায় আসবেন? বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গি ঢেউয়ে যা বাংলায় এ সবুজ করুন ডাঙা। জলাঙ্গি শব্দটির অর্থ হচ্ছে অঙ্গে যা জল। হ্যাঁ, এখানে জলাঙ্গি বলতে নদীকে বোঝানো হয়েছে। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। নদীমাতৃক বাংলাদেশকে কবি ঢেউয়ে ভেজা বাংলা নামে আখ্যায়িত করেছেন। সবুজ, সবুজ হচ্ছে একটা রঙের কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রকৃতি কিন্তু সবুজ এবং শ্যামল। করুণ, একটা বিষণ্ণ। তিনি সবুজ বাংলাদেশে ফিরে আসবেন, কিন্তু করুণের দিয়ে তিনি বিষণ্ণতা দুঃখের ভাব বুঝিয়েছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অসংখ্য নদী বাংলাদেশে ছড়িয়ে আছে। এই নদীর তীর ঘেঁষে কুল ঘেঁষে অসংখ্য অনেক মানুষ বসবাস করে, কিন্তু তাদের জীবন কিন্তু সবসময় সুখের হয় না। হঠাৎ করে বন্যা এসে ভাসিয়ে দিয়ে যায়, তাদের জীবন সব কিছু কেড়ে নিয়ে যায় এবং তাদের প্রাত্যহিক জীবনগুলো অত সুখের না, কষ্টের। এই জন্য কবি বলেছেন এই যে বন্যা দুঃখে কষ্ট করে এই যে মানুষগুলা, এর মাঝেও তিনি ফিরে আসতে চেয়েছেন। হয়তো দেখে বেঁচে সুদর্শন উঠেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন কি? সুদর্শন অর্থ হচ্ছে গোবরে পোকা। কবি বলেছেন সন্ধ্যার বাতাসে যখন সুদর্শন এই গোবরে পোকা উড়ে, তখন তার মাঝেই তিনি তাকে যেন আমরা খুঁজে পাই। এই কবির আগে, জীবনানন্দ দাশের আগে, এই গোবরে পোকা একটা তুচ্ছ পোকা, কেউ এত গুরুত্ব দিয়ে
পোকাটাকে দেখে নেয়, কিন্তু তিনি তার নাম দিয়েছেন সুদর্শন। খুব সুন্দর একটা নাম দিয়েছেন এবং সেই সুদর্শন হয়েই সন্ধ্যার বাতাসে আসতে চেয়েছেন। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা, যা নাকি আমরা বলি যে মঙ্গল বার্তা, গ্রামে গেলে বলে শুনতে পাবা লক্ষ্মী পেঁচার ডাক, ঢাকাতে তো শোনা সম্ভব নয়। বলেছে হয়তো বা শুনবে লক্ষ্মী পেঁচা যখন ডাকে তখন সবার মনেই একটা আনন্দ লাগে, সেই আনন্দের মাঝেও কবি ফিরে আসতে চেয়েছেন। তাহলে লক্ষ্মী পেঁচা কোথায় ডাকে? শিমুলের ডালে। হয়তো খয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। আমাদের গ্রাম বাংলার একটা চিরপরিচিত রূপ হচ্ছে কিষানীরা যখন মাঠে মাঠে ধান শুকায়। তা কোনো এক কিষানী মাঠে ধান ছড়িয়ে দিয়েছে, হ্যাঁ, তার এক ছোট শিশু সেখান থেকে ধান নিয়ে কোনো এক উঠানে ঘাসের উপর ছড়িয়ে দিচ্ছে। এই যে একটা চিরাচরিত যে একটা রূপ, একটা যে মনোরম দৃশ্য, এই দৃশ্যটাকেই কবি বলেছেন যে এত সুন্দর একটা দৃশ্যের মাঝে তোমরা আমাকে খুঁজে পাবে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রূপসা হচ্ছে খুলনা জেলার একটি ছোট নদী। এরকম একটা রূপসা নামে কালীঘাট জেলায় একটা নদী আছে, হ্যাঁ। কিশোর বলছে কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। ডিঙা হচ্ছে ছোট নৌকা। কোনো এক কিশোর রূপসার ঘোলা জল, বর্ষাকালে পানি যখন আসে, হ্যাঁ, পানির সাথে পানিটা কেমন জানি ঘোলা দেখা যায়, পানির সাথে মাটিও পলি মাটিও বহন করে নিয়ে আসে। মাটিটা যখন পানিটা সরে গেলে মাটিটা নিচে যখন পড়ে যায় সেটাই হচ্ছে পলি মাটি আমাদের দেশে। তা কিশোর বলছে কোনো এক কিশোর ডিঙা মানে ছোট নৌকা সে বাইতেছে, নৌকাটার পালটার বর্ণা দিছে কিরকম দেখো, সাদা এবং ছেঁড়া। এটা কিন্তু অনেক সময় গ্রামে গেলে আমরা দেখতে পাই। রাঙা মেঘ সাথে অন্ধকারে আসিতেছে নীলে। রাঙা মেঘ তার মানে লাল রক্তিম। সন্ধ্যার সময় যখন সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয় তখন কিন্তু আকাশের আভাটা কেমন দেখা যায়, রক্তিম একটা আভা দেখা যায়। সে আভার মাঝে এবং আরো কি করতেছে, যে অন্ধকার আসিতেছে নীলে দেখিবে ডবল বক। এই যে সন্ধ্যার সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে যখন সাদা বক তার নীড়ে তার বাসায় ফিরে যায়, এর মাঝেই কবিকে আমরা ফিরে পাবো। আমার এই পাবি তুমি ইহাদের ফিরে। তাহলে কবি কি করছেন, কবি আবার আসিব ফিরে। কবি মৃত্যুর পর কবি বাংলাদেশের তুচ্ছ জিনিসগুলোতে এত সুন্দর করে তুলে ধরেছেন কবিতার মধ্যে, এবং তিনি বলছেন যে তিনি মৃত্যুর পর আবার আমাদের এই দেশে ফিরে আসবেন। মৃত্যু হলেই তার প্রকৃতির সাথে যে মায়ের একটা মমতার বন্ধন, ভালোবাসার বন্ধন, এটা শেষ হয়ে যাবে না। এই কবিতার মাধ্যমে কবি আমাদেরকে তাই বুঝিয়েছেন। তিনি শঙ্খচিল শালিকের বেশে কোথায় আসবেন, বাংলা নদীমাঠ ক্ষেত ভালোবেসে তিনি এখানে আসবেন, হ্যাঁ। তারপরে কিষানীরা যে ধান শুকাইতেছে, যে সুন্দর দৃশ্য, এগুলোর মাধ্যমে এভাবে বলা যায় যে এবার তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সাথে একদম মিশে গেছেন। এবং আমরা যখন কবিকে বলেছেন যে এই যে সুন্দর সুন্দর দৃশ্য, এগুলোর মাঝেই তোমরা আমাকে ফিরে পাবা। তা আবার আসিবে ফিরে কবিতাটি তোমরা ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, এটা শব্দার্থগুলো দেখবা। আর এই কবিতাটা যে ভালো করে পড়ো, মূল ভাবটা যদি ভালো করে পড়ো, তাহলে যে কোনো সৃজনশীল আসুক তোমাদের দিতে সমস্যা হবে না। পড়াশোনা চালিয়ে যাবা, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আল্লাহ হাফিজ।